সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিপিডি। আর এই সিপিডি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি এফসিপিএস ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, কিডনিজনিত সমস্যার সিএপিডি বলতে কি বোঝায়? সিএপিডি এটাকে যদি আমরা অ্যাব্রিভিয়েশনটা অ্যানালাইসিস করি, এটা মানে হলো কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এটা সংক্ষেপে সিএপিডি। অর্থাৎ কিডনি যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন হয় কিডনি সংযোজন করা অথবা ডায়ালাইসিস করা। আমাদের দুইটা কিডনি থাকে এবং এই কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এরকম যে প্রতিনিয়ত আমাদের দেহে কিন্তু ক্রিয়া বিক্রিয়া এটা চলতেছে। তো এই যে ক্রিয়া বিক্রিয়া এগুলোর ফলে অনেক ধরনের বিষাক্ত পদার্থ আমাদের দেহে তৈরি হচ্ছে। সেই সাথে আমরা যে খাবার খাই সেখানেও অনেক অপ্রয়োজনীয় উপাদান থাকে, অতিরিক্ত পানি থাকে অনেক সময়। তখন এই যে অপ্রয়োজনীয় এবং বিষাক্ত পদার্থ যেগুলো আমাদের দেহে থাকে সেগুলো কিন্তু কিডনি কি করে, সেগুলো কিডনির অনেক ছাঁকনি আছে, প্রায় 24 লক্ষ। সেই ছাঁকনি সেকে আমাদের দেহের জন্য যেগুলো প্রয়োজনীয় সেই উপাদানগুলো ধরে রাখে এবং অপ্রয়োজনীয় এবং বিষাক্ত যে উপাদান সেগুলো প্রস্রাবের সাথে বের করে দেয়। এখন কোনো কারণে যদি এই কিডনির কার্যকারিতা ব্যাহত হয়ে যায় আমরা সেটাকে বলি কিডনি ফেলিওর। তো ফেলিওর হলে কি হবে, ওই যে বিষাক্ত পদার্থ আছে সব তো আমাদের রক্তে জমতে থাকে এবং সেই বিষাক্ত পদার্থই আমাদের মৃত্যুর কারণ হয়। আর ডায়ালাইসিস হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে এই ব্লাডকে সেকে সব বিষাক্ত পদার্থগুলো বের করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় উপাদানগুলো আমাদের দেহেই থেকে যায়। সেই জন্য এই ডায়ালাইসিসকে বলা হয় এটা একটা আর্টিফিশিয়াল কিডনির মতো। তো এই ডায়ালাইসিস দুই রকমের আছে। একটা আছে যেটা আমরা মেশিনের সাহায্যে যেটা করি এবং এই জন্য একটা সেন্টার, সাধারণত আমাদের দেশে ডায়ালাইসিস সেন্টার থাকে এবং এই সেন্টারে দামি দামি মেশিন, এক একটা মেশিন 15 থেকে 25 লক্ষ টাকা। সেই মেশিন দিয়ে সেকে পরিষ্কার করা হয়, সেটাকে বলা হয় হিমোডায়ালাইসিস। আরেকটা আছে কোনো মেশিনের দরকার পড়ে না, কিন্তু একটু প্রশিক্ষণের দরকার পড়ে এবং সে প্রশিক্ষণের জন্য খুব বেশি দিন লাগে তাও না। যারা এটা লাগাবে একটা ক্যাথেটার পেটে আমরা লাগিয়ে দিই এবং প্রতি 8 ঘন্টা পর একটা ডায়ালাইসিস ফ্লুইড ব্যাগ, যেটাকে সিএপিডি ফ্লুইড বলা হয়, এবং সেটা 8 ঘন্টা পর বদলাতে হয়। রোগী যদি সক্ষম থাকে নিজেরটা নিজেই বদলাতে পারে, না হলে একজন তার সহযোগী থাকে যে পানিটা বদলাবে। তো এই যে পানিটা বদল করার জন্য এটার জন্য 2 দিন ট্রেনিং দিলেই মোটামুটি হয়ে যায়। এটা খুব ভালোভাবে নিজেরটা নিজে পারে। আর যিনি লাগাবেন আমাদের যে নেফ্রোলজিস্ট যারা, তাদেরকে যদি আমরা ভালো করে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ট্রেনিং দেই তাহলে একদম পারফেক্টলি সেও এটা করতে পারবে। এমনকি থানা লেভেলের হসপিটালে বসেও সেটা করতে পারবে এবং এটার জন্য কিন্তু এটা এত বড় কোনো সেট আপের প্রয়োজন নাই। আমরা পেটে একটা ক্যাথেটার নল ছোট অপারেশন করে লাগানো যায়, আবার শুধু একটা কাঠি দিয়ে মানে ট্রোকার আমরা বলি, যে সেটাকে দিয়ে এটা ছোট ছিদ্র করে প্রথমে ওখানে ক্যানোলা লাগিয়ে দিলাম, যেটা ওই যে আমরা স্যালাইন দিই, তার ভিতরে একটা গাইড ওয়্যার দিয়ে তারপর সেখানে আস্তে আস্তে এটাকে একটু মোটা করে ডাইলেটর দিয়ে আমরা একটা নল লাগিয়ে দিতে পারি। খুব সহজ এটা। কিন্তু পৃথিবী আমরা যদি বলি যে অন্য দেশের কথা, যেমন যে হংকংয়ে কিন্তু যাদের কিডনি বিকল হচ্ছে ওদের 80% লোকের শুধু এই পেটে ডায়ালাইসিস সিএপিডি, যেটা এই সিএপিডি করা হয় 80% লোকের। মেক্সিকোতে 60%-এর চেয়ে বেশি, থাইল্যান্ডে এখন 50 তার চেয়ে বেশি, ইউকেতে এখন প্রায় 50% এই পেটে করা হয়। আমেরিকাতে আগে তারা এটা করতো না। কেন করতো না? যে যারা সিএপিডি করতো ওদের কোনো ইন্স্যুরেন্সের টাকা দিত না, মেশিনে করলে টাকা পেত। এখন এই পলিসি তারা বদলিয়ে ফেলছে, এখন শাহ করে বাড়তেছে তাদের এই সিএপিডির এই সংখ্যা। এটার অনেক বেনিফিট থাকা সত্ত্বেও আমাদের দেশে কিন্তু এটা এখনও
জনপ্রিয় হয় নাই। এটার গ্রহণের সংখ্যা যারা ডায়ালাইসিস করছে টোটাল, তাদের মধ্যে দেখা যায় শতকরা বড়জোর 1/2 এরকম সিএপিডি করা হচ্ছে। এবং এই জন্যই আমরা কিন্তু গত 1 তারিখ ডিসেম্বর 1 তারিখ এবং 2 তারিখ একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, যেটা বাংলাদেশ সোসাইটি ফর পেরিটোনিয়াল ডায়ালাইসিসের আয়োজনের মাধ্যমে আমরা এই 2 দিন ব্যাপী এই যে কনফারেন্স, সেখানে আমরা চেষ্টা করছিলাম যে জুনিয়র যারা ডক্টর আছে তাদেরকে ট্রেন আপ করতে, এবং দ্বিতীয় দিন যত রকমের সিএপিডি করতে সমস্যা কিভাবে করতে হয়, কি কি জটিলতা হতে পারে, তার সমাধান কিভাবে করতে হবে, সব নিয়ে এটা একটা ডিটেল 2 দিনের একটা কনফারেন্স হয়েছে। এবং আমি খুব আশ্চর্য হয়ে গেছি যে আমার ধারণা ছিল যে আমরা যাদের ডাকছি তারা হয়তো খুব অল্প সংখ্যক হয়তো নেফ্রোলজিস্টকে পাবো, কিন্তু আমরা মোটামুটি ধারণা করছি 30 থেকে 40 জন হয়তো বা হবে, প্রথম আমাদের ধারণা ছিল। কিন্তু দেখলাম যে যখন রেজিস্ট্রেশন হলো, শুধু ট্রেনিংয়ের জন্যই 148 জন রেজিস্ট্রেশন করছে। পরে আমরা জায়গা দিতে পারবো না দিকে বন্ধ করে দিলাম, এবং যেদিন আমাদের প্রোগ্রাম হলো সেদিন দেখলাম 160 জন এবং তার চেয়ে বেশি সেখানে জড়ো হয়ে আসছে। অর্থাৎ জুনিয়ররাও জানতে চায় এবং তারা ট্রেনিং নিয়েছে। এবং আমি মনে করি যে তারা যদি নিজেরা যে যেখানে আছে, যে সেন্টার নিজেদের একটা করে সেন্টার করে ফেলে, তাহলে বাংলাদেশে এই যে ক্যাথেড্রাল লাগানো নিয়ে এবং রুগীদের এই প্রসেসগুলো বোঝানো নিয়ে যে সমস্যা, সেটা আশা করি আস্তে আস্তে এটা দূরীভূত হয়ে যাবে। তবে মানে যে কথাটা যেটা যে কেন এটা, এই যে পাশাপাশি হিমোডায়ালাইসিস এবং সিএপিডি, এটা আমাদের দেশে শতকরা এখনও প্রায় যারা ডায়ালাইসিস করে তাদের প্রায় মানে 98% বেশি তারা মেশিনে আছে, অথচ সিএপিডি এত কম, কেন এটা পিছিয়ে আছে? তো পিছানোর জন্য আমি এটা নিয়ে একটু কাজ করতেছিলাম অনেক দিন। যেহেতু এই সোসাইটির একটা প্রেসিডেন্টের দায়িত্বটা আমার ছিল, এখন যদিও রিসেন্টলি ফর্মেশন হয়েছে কিন্তু নতুন করে আবার। তো এখানে যেটা আমার এটা নিয়ে রিসার্চ করতেছে, দেখলাম যে আমরা 3টা পি যে এর মূল কারণ, এটা 3টা পি দিয়ে এটা বাধা, এই 3টা পি দিয়ে উত্তরণ করা যায়। সেই 3টা পি হলো, একটা হলো ফিজিশিয়ান মানে চিকিৎসক, চিকিৎসকদের ট্রেনিং দরকার, তাদের মোটিভেশন দরকার, তাদের রিসার্চ দরকার। দ্বিতীয়ত হলো ফিজিশিয়ানরা যদি নিজেরা ট্রেন্ড হয়, আগ্রহী হয়, তারা কি করবে, নার্সেস ট্রেনিং করবে এবং যারা কেয়ার নেবে তাদের ট্রেনিং দিবে। তাহলে যদি নার্সেস ট্রেনিং হয়, কেয়ার নেবে তাদের ট্রেনিং হয়, পেশেন্টদের তারা যদি বোঝায় যে এটার কী কী উপকার, ভালো দিক কী, তাহলে রুগীরা মোটিভেটেড হবে। তবে রুগীরা যদি শুধু মোটিভেটেড হয় তাতেই চলবে না, কারণ এই যে ফ্লুইড, এটার দাম এখনও বেশি এই দেশে, এবং সেই দাম যদি না কমানো যায় তাহলে তো মানুষের সবার সামর্থ্য থাকবে না। আমরা দেখি যে হিমোডায়ালিসিস সেন্টারগুলো এই ঢাকাতে হলো, সারা বাংলাদেশে যতগুলো সেন্টার আছে তার 61 হলো এই ঢাকাতে, চিটাগাংয়ে 16 এই 2টা ডিভিশনের শহরের মধ্যেই দেখা যায় প্রায় 77 হলো সেন্টার, আর বাকি সারা দেশ ডায়ালাইসিসের কোনো ফ্যাসিলিটিস নাই। এবং এই মেশিনে ডায়ালাইসিস করার জন্য তাদের সেই টেকনাফ থেকে চিটাগাং আসতে হয় 200 কিলোমিটার বেশি পাড়া, হ্যাঁ, তাদের সেই তেঁতুলিয়া থেকে আসতে হয় দিনাজপুরে, তাদের সেই 100-150 কিলোমিটার পাড়ি দিয়ে। তো এই যে কষ্টগুলো, এবং রাস্তাঘাট আমরা জানি যে কীরকম, এবং সপ্তাহে 2 থেকে 3 দিন করে হিমোডায়ালাইসিস করতে হয়। যদি আমরা সিএপিডি আমরা এটা যদি করে দিতে পারি, সুবিধা করে দিতে পারি, ফ্লুইডের দাম যদি কমিয়ে আনতে পারি, তাহলে যে যার বাড়িতে বসে, ঘরে বসে বসে নিজের ডায়ালাইসিস নিজে করতে পারবে। কাজেই পলিসি মেকার যেটা প্রশ্ন করছিলেন, এখন 3 নম্বর পি হলো পলিসি মেকার, তাদেরকে মোটিভেট করতে হবে, তাদের এগিয়ে আসতে হবে। যে হিমোডায়ালাইসিসের জন্য দেখা যাচ্ছে যে একটা মেশিন কেনার জন্য, একটা হিমোডায়ালাইসিস সেট আপ করতে কিন্তু প্রচুর খরচ হয়, 400 কোটি টাকার মতো, আমি যতদূর জানি 400 কোটি বা তার চেয়ে বেশি অ্যালট করা হয়েছে শুধু ডায়ালাইসিস মেশিন কেনার জন্য। তো এতগুলো শুধু সেট আপের পরে তো আরও করে রানিং কোর্স যেটা আছে, সে রানিং কোর্সটাও প্রায় 3000 টাকা একটা ডায়ালাইসিস করতে, এবং অনেক সময় তার চেয়ে বেশি। দেখবেন যে যেগুলো খুব বড় মানে ঢাকার প্রমিনেন্ট ডায়ালাইসিস সেন্টারগুলো, সেখানে কিন্তু প্রতি ডায়ালাইসিস করতে, একটা ডায়ালাইসিস করতে সেখানে 5,000 থেকে 6,000 টাকা বা তার চেয়ে বেশি খরচও হয়। তাহলে সপ্তাহে 3 দিন করলে 5,000 টাকা, 3-5 15,000 টাকা এক সপ্তাহে, 4 সপ্তাহে 60,000 টাকা। আর যাদের এর চেয়ে বেশি তার আরও বেশি খরচ হচ্ছে। তাহলে যদি শুধু এই ডায়ালাইসিসের যে ফ্লুইড, সেটা যদি এই দেশে তৈরি করে এবং যদি সাপ্লাই দেয়, অথবা যে দেশে তৈরি হচ্ছে সেখান থেকে যদি অনেক বড় অঙ্কে একসাথে কিনে নিয়ে আসে,
তাহলে খুব কম দামে স্বল্প কিনে মূল্যে এনে করা যাবে। সেটাকে সাবসিডাইজ প্রাইস দিয়ে, যেটা হিমোডায়ালিসিস যতটা খরচ করছে তার অর্ধেক খরচ যদি এই সিএপিডি দেওয়া হয়, তাহলে হিউজ অ্যামাউন্ট ফ্লুইড কিনে আনতে পারবে। সেগুলো দিয়ে সব জুনিয়র ডক্টরদের ট্রেন আপ করানো যাবে, মেডিকেল ক্যাটাগরি ডাক্তার ট্রেন আপ করা যাবে, নার্সেস ট্রেনিং করতে পারবে, এবং এই সিএপিডির ফ্যাসিলিটিসগুলো একদম গ্রামগঞ্জে পৌঁছে দেওয়া যাবে। ডিস্ট্রিক্ট লেভেলে বসে নেফ্রোলজিস্টরা সেখানে নিজেরা সিএপিডি করতে পারবে। গ্রামগঞ্জে যে রোগীগুলো আছে সবাই এই বেনিফিটটা পেতে পারে। জি স্যার, আপনি ইন্টারন্যাশনাল কনফারেন্সের কথা বলছিলেন যেটি সিএপিডি রিলেটেড ছিল। এই কনফারেন্সের পরবর্তী সময়টাতে কত দিনের মধ্যে কনফারেন্সের যে মূল থিম বা যেটার উপর আপনারা ফোকাস করেছেন সেটি আসলে ইমপ্লিমেন্ট করতে পারবেন? একটা হলো যে আমাদের যে জুনিয়র ডক্টর বা যারা ইয়াং ডক্টর আছে এদেরকে আমরা যে একটা ট্রেনিং দেওয়া হয়েছে, তারা কিন্তু প্রত্যেকের সাংঘাতিক রকমের ইন্টারেস্টেড ছিল, এবং আমরা এভাবে দেখিনি যে কখনো যে হল ভর্তি একদম শেষ পর্যন্ত থাকে, এবং সেটা আমরা পেয়েছি, অর্থাৎ তাদের মধ্যে আগ্রহ আছে। এবং এই আগ্রহকে যদি ধরে রাখতে পারি, আর যে এটার যে বেনিফিটটা, এই বেনিফিটটা আমাদের পৌঁছে দিতে হবে পলিসি মেকারদের কাছে এবং রুগীদের কাছে, যে কেন এটা সিএপিডিটা ভালো। এক নম্বর হলো যে এই ডায়ালাইসিসটা ঘরে বসে করা যায়। মেশিনে করতে গেলে অনেক সময় দেখলাম 100 কিলোমিটার 200 কিলোমিটার পর্যন্ত সপ্তাহে 2 দিন বা 3 দিন আসতে হয়। আর এই যে একটা রুগী আসে, রুগী কিন্তু হাইটে আসতে পারে না, তার একটা ভেহিকেলে আসতে হয়, তার খরচ আছে, একা আসতে পারে না, তার সাথে 1-2জন লোক নিয়ে আসে, তাদের কর্ম সেগুলোকে বাদ দিয়ে আসতে হইতেছে। তাহলে কিন্তু সেই খরচটা যদি আমরা হিমোডায়ালাইসিসের সাথে যোগ করি, তাহলে ওখানে ডায়ালাইসিসের যে খরচ সেটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। যারা সিএপিডি করে এদের কিন্তু এই যে মেশিনে হিমোডায়ালাইসিস করলে যেমন বারবার সুই ফোটাতে হয়, সুই ফুটিয়ে কিন্তু ডায়ালাইসিস করতে হয়, এটা কিন্তু একটা পেইনফুল, কিন্তু ওদের সেই সুই ফোটাতে হবে না। এবং প্রত্যেকটা হিমোডায়ালাইসিস করতে অন্তপক্ষে 30 ml করে রক্ত আমাদের লস হয়, এবং এই রক্ত কিন্তু আমরা অনেক টাকা দিয়ে তৈরি করি, কারণ ইরাইথ্রোপয়েটিন কিন্তু হয় রক্ত হওয়ার জন্য, এবং সেই রক্ত দেখা যায় 1 মাসে আমাদের প্রায় 1 ব্যাগ রক্ত ডায়ালাইসিস করতে যে লস হয়, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস করলে সেটা লস হবে না। পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা এমনই একটা সিস্টেম যে আমরা এখানে একটা নরম একটা ক্যাথেটার দিয়ে এবং একটা বেল্টের মধ্যে থাকে, এবং সেই বেল্ট নিয়ে সে ইচ্ছা করলে কাজ করতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে, যে কোনো জায়গায় ঘুরতে পারে, তার কোনো ঝামেলা নেই, এবং সে সোশ্যাল যে লাইফ সেটা এনজয় করতে পারে, এবং সে যে মানে চাকরি করতেছে সে এইটা নিয়ে সে চাকরি করতে পারে, বাইরে থেকে বোঝাই যাবে না যে তার কোনো একটা ঝামেলা আছে। তাহলে ফ্রিনেস অফ লাইফ। তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা দেখা যায় 2 বার বা 3 বার ডায়ালাইসিস যারা মেশিনে করে, এদের তো যদি একটু বেশি পানি খায় কি হবে, তারপরে দিনের শরীর প্রস্রাব যেহেতু হয় না, শরীর ফুলে যাবে। কিন্তু এখানে সিএপিডি তো কন্টিনিউ 24 ঘন্টা চলতেছে, কাজে যেটুকু অতিরিক্ত পানি খাচ্ছে ওটা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে, কাজে তার কিন্তু পানি খাওয়া, অন্যান্য খাবার দেওয়া রেস্ট্রিকশন নাই। আমরা হিমোডায়ালাইসিস মেশিনটা ফল ফ্রুট দিই না, কারণ পটাশিয়াম বেড়ে যায়, কিন্তু এখানে দেখা যায় পটাশিয়াম এটা বের করে নিচ্ছে সিএপিডিতে, যার জন্য তারা শাক সবজি ফল মূল তারা ইচ্ছা মতো খেতে পারে, মাছ মাংস প্রোটিন ইচ্ছা মতো খেতে পারে। স্যার, সেটাকে আসলে কত দ্রুত বাংলাদেশে আসলে এই প্র্যাকটিসটা বা এই ট্রিটমেন্টটা শুরু করা যেতে পারে সেটি জানবো আপনার কাছ থেকে। তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগ কিন্তু একটি ভয়ানক রোগ, যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার। অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা দেখা দিয়েছে। মূলত যখন রক্তে সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখনই আমরা ধরে নিই যে কিডনির কার্যক্ষমতা কমে এসেছে। তার মানে এখন কিডনিকে আমাদের অনেক যত্নে লালন পালন করতে হবে। যখন আমাদের রক্তে এই সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয়, বিশেষ করে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, এই 3টা নিউট্রিয়েন্টস যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে, বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে, তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই 3টা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে। যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার ক্রিটিনিন লেভেলটা বেড়েছে, তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়ামযুক্ত খাবার, যেমন আমরা ডাল যুক্ত খাবার, বীজযুক্ত খাবার এবং শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই শাকসবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। বিশেষ করে কিছু ফল যেমন টক ফল বা আম, কলা, এগুলোতেও কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। তাই কিডনি রোগী, বিশেষ করে যাদের ক্রিটিনিনের মাত্রা বেশি, তারা আপেল, নাশপাতি এই ধরনের ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। বাকি ফলগুলোকে কম খাওয়া বা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে।
এরপরে দুধ বা দুধ জাতীয় খাবার দেখা যাচ্ছে পটাশিয়াম ফসফরাসের ব্যবহার বা উপাদান বেশি থাকার কারণে এগুলো কিন্তু আমাদের শরীরে কিডনি রোগীর জন্য প্রভাব ফেলতে পারে। তাই কিডনি রোগীর জন্য দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার বর্জন করা উচিত। এরপরে আসি আমাদের যে কোনো খাবার, যেমন আমরা প্রসেস খাবার, অনেক সময় আমরা বাইরের বাজার বা প্যাকেটজাত যে খাদ্যগুলো আমরা নিয়ে আসি সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত লবণ বা সোডিয়ামের ব্যবহার বেশি থাকে বা ফুড অ্যাডিটিভস থাকে, যেগুলো কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অতিরিক্ত লবণ বা সোডিয়ামযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিডনি রোগীদের বর্জন করতে হবে। কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি ভালো যে খাবারগুলো আমরা বলে থাকি, সহজে হজম হয়, যেমন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা চাল, সুজি, খাবার, গমের খাবার ইত্যাদি কিন্তু আমরা রাখতে পারি। এবং সবজির মধ্যে কিন্তু লাউ, ঝিঙা, চিচিঙ্গা এই জাতীয় পানিযুক্ত যে সবজিগুলো রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা। আর ফলের মধ্যে আমরা আপেল, নাশপাতি এগুলো কিন্তু বেশি প্রয়োজনীয়। তো কিডনি রোগীকে অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে তার পরিমিত খাবারের মধ্যে রাখতে হবে। এরপরে আসি আমরা আমিষ গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের কিন্তু আমিষ গ্রহণের মাত্রা একটু ভিন্ন হয়ে থাকে তার স্টেজ অনুযায়ী। তবে প্রাথমিক দিকে আমরা যেটা বলে থাকি যে অবশ্যই প্রোটিন গ্রহণের মাত্রা দিনে 40 গ্রামের বেশি হওয়া যাবে না। এটা ক্ষেত্র বিশেষে ডক্টরের পরামর্শ নিয়ে জানতে হবে রোগীর অবস্থা বুঝে। তবে 30 থেকে 40 গ্রাম প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে 100 গ্রাম মাছ মাংসের মধ্যে আমরা সর্বোচ্চ 18 থেকে 22 গ্রাম পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি। তাহলে অবশ্যই আমাদের এই হিসাবটি মিলিয়ে নিতে হবে যে একজন রোগী প্রতিদিন তাহলে কত গ্রাম মাছ মাংস খেতে পারবে এবং সেখান থেকে সে আসলে কত গ্রাম প্রোটিন পাচ্ছে। আমরা যেমন ডিম থেকে 5 থেকে 6 গ্রাম প্রোটিন পেয়ে থাকি একটি ডিমে, তাহলে একজন কিডনি পেশেন্ট দিনে কয়টি ডিম খেতে পারবে এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সবচেয়ে ভালো হয় যদি ডিমের সাদা অংশটি কিডনি পেশেন্টকে দেয়া যায়। এরপরে আসি আমাদের প্রোটিনের পাশাপাশি পানি গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের অবশ্যই পানি গ্রহণের মাত্রা ডিপেন্ড করবে তার অবস্থার উপরে। একজন চিকিৎসক অবশ্যই এটি তা নির্ধারণ করে দিবেন যে এখন এই কিডনি পেশেন্ট কতটুকু পানি গ্রহণ করে থাকবেন। এটা অবশ্যই ডক্টরের পরামর্শে আপনাদের জানতে হবে। এছাড়াও আমরা বলে থাকি কিডনি রোগীকে অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে যেন তার সার্বিক অবস্থার উন্নতি করে থাকে। মূলত কিডনি পেশেন্ট যদি এই ধরনের খাদ্যাভ্যাসগুলো মেনে চলেন এবং তার যে বর্জনকৃত খাবার উপাদান রয়েছে সেগুলো যদি সে ঠিকমতো বর্জন করতে পারেন তাহলে কিন্তু তার কিডনি রোগটি সে সুন্দরভাবে ভালো রাখার চেষ্টা করতে পারবেন। স্যার, যেমনটি বলছিলাম যে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই সিএপিডিটা আসলে শুরু করার জন্য বাংলাদেশে আসলে আমরা কি কি ধরনের ব্যবস্থা নিতে পারি বা কত দিনের মধ্যে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি? সিএপিডি শুরু হয়েছে 1997 থেকে এদেশে, এখনও চলতেছে, এখনও এই মুহূর্তে অনেক রোগী আছে। তবে এইটাকে আরও জনপ্রিয় করা দরকার, আরও মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার এবং আশা করি যে এটা যতই দিন যাবে এখন এবং পলিসি মেকার সরকারেরা যদি এগিয়ে আসেন তাহলে খুব দ্রুত এটা স্প্রেড করবে, এই সংখ্যা খুব দ্রুত বাড়তে থাকবে। আমাদের ধারণা যে যদি এটা যদি সরকার যদি নজর দেয় তাহলে যেখানে এখন 2% মতো বা তার চেয়ে কম সিএপিডি আছে, এটা আগামী 5-10 বছরের মধ্যে এটাকে 30%, 40% আমরা নিয়ে যেতে পারবো। এবং গ্রামগঞ্জের যেখানে যাতায়াতের অসুবিধা, যেখানে ডায়ালাইসিসে হিমোডায়ালাইসিসের কোনো ফ্যাসিলিটিস নাই, সুবিধা এক্সটেন্ড করাও যাবে না, কারণ এটা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হিমোডায়ালাইসিসের অনেক খরচ লাগে, অনেক স্টাফ লাগে এবং প্রচুর পানি খরচ হয়। দেখা যায় যে 100 রোগীর যদি আমরা মেশিনে ডায়ালাইজ করি তাহলে আমরা যেখানে আমরা ডেইলি স্টারে আমরা দেখেছি যে শতকরা 60% লোকের সেফ ড্রিঙ্কিং ওয়াটার নাই, সেখানে এই 100 হিমোডায়ালাইজ করতে প্রায় আমার 1 মিলিয়ন লিটার পানি খরচ হয় সেফ এবং ড্রিঙ্কিং যেটা একদম পিওর ওয়াটার খরচ হয়। সিএপিডি করলে আমরা এই পানিটা বেঁচে যাবে আমাদের জন্য, কাজে অনেক সুবিধা আছে। আমরা আশা করি শীঘ্রই এটা জনপ্রিয় হবে এবং আমাদের দেশব্যাপী এই এটা যে ভালো একটা চিকিৎসা, উন্নত মানের একটা চিকিৎসা যেটা রোগীর কোয়ালিটি অফ লাইফ, জীবনযাপন যেটাকে অনেক উন্নত করে, সেটা এদেশে ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আমরা সেই আশাতেই রয়েছে, ইনশাল্লাহ এটা আমরা খুব দ্রুতই আমাদের বাংলাদেশে আমরা শুরু করতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সিএপিডি সম্পর্কে এত বিস্তারিতভাবে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আশা করি যাদের কিডনিজনিত সমস্যা রয়েছে বা যাদের ডায়ালাইসিস করতে হয় তারা সিএপিডি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে এনটিভি কর্তৃপক্ষকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে।
শীতে যাদের ড্রাই স্কিন আছে তাদের ড্রাই স্কিন জনিত যে প্রবলেমগুলো আছে সেগুলো বেশি ফ্লেয়ার আপ করে, যেমন হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস যাদের আছে, অর্থাৎ যাদের স্কেলিং, অ্যালার্জি, চুলকানি জাতীয় সমস্যা আছে, খোসপাচড়া আছে, মাথায় যাদের ড্যান্ড্রাফ আছে, তাদের এই সমস্যাগুলো শীতকালে আরও বেশি অনেক বেড়ে যায় এবং তারা এই সমস্যাগুলোতে অনেক বেশি ভুগেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।